হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা অ্যানালিসিস করব রাইজ অ্যান্ড ফল অফ রোহিত শেট্টি নিয়ে। তো রোহিত শেট্টি এমন একজন ডিরেক্টর, এরকম কমই খুব ডিরেক্টরস থাকে যারা নিজেদের ব্র্যান্ড তৈরি করতে পারে, যাদের নিজেদের ফেস ভ্যালুতে লোকে ছবি দেখতে যায়। রোহিত শেট্টি তাদের মধ্যেই একজন, যে প্রচন্ড নিজের একটা ব্র্যান্ড বিল্ডিং করতে পেরেছে লাস্ট কিছু বছরে। এবং রোহিত শেট্টির ডেবিউ হয়েছিল জমিন ছবি দিয়ে, যেটা 2003-এ এসেছিল। সেটা সেইভাবে চলেনি। গোলমাল থেকে সে অ্যাকচুয়ালি হিটস দেওয়া শুরু করে, যেটা 2006 সালে এসেছিল। এবং তারপরে সে একটা নিজের বিভৎস ব্র্যান্ডিং তৈরি করে নেয়। মানে রোহিত শেট্টিকে কিন্তু লোকে মুখ দিয়ে চেনে, মানে যেরকম একটা হিরোকে লোকে মুখ দিয়ে চেনে, সেরকম রোহিত শেট্টিকে তাই। এবং তার পিছনে অনেকগুলো কারণ আছে। এবার সবচেয়ে প্রথমে আমরা তার রাইজের কারণগুলো কি কি ছিল সেগুলো অ্যানালিসিস করবার চেষ্টা করবো। এটা আমার পুরোপুরি আমার ইন্টারপ্রিটেশন। আপনাদের আরো কিছু পয়েন্টস থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার মনে হয়, যে আর্লি 2000-এর সময়কালটা ভালো করে যদি আপনারা স্টাডি করেন, সেই সময় বলিউডের এই লিস্টাররা কি ধরনের ছবি করছে, যারা একদম বড় বড় সুপারস্টারসরা আছে, তারা কি ধরনের ছবি করছে আমরা যদি দেখি, তো সেখানে শাহরুখ খান রোম্যান্টিক ছবি বেশিরভাগ ক্ষেত্রে করছে, বীর জারা করছে, বা ওখানে গিয়ে একটা কাল হো না হো করছে, বা কবি খুশি কবি গম করছে। এগুলো মোস্টলি একটা এনআরআই ডায়াসপোরাকে মাথায় রেখে করা ছবিগুলো। এখানেও ব্যবসা করেছে, সফল হয়েছে, বাট সেরকম আমির খান পুরোপুরি সুইচ করে গেছে, দিল চাহতা হ্যার মতো ছবি করছে, মঙ্গল পান্ডে করছে, রং দে বসন্তি করছে, একটা পুরো অন্য ধারার দিকে চলে গেছে। এবং সালমান খানও, যে মাসি অবতারটা সালমান খানের আমরা আজকে দেখতে পাই, তখন কিন্তু সালমান খানও পুরোপুরি ওরকম এতে হয়নি। কখনো ডেভিড ধাওয়ানের সাথে সে কমেডি ছবি করছে, মুঝসে শাদি করোগি, তারপরে এই ধরনের আর কি ঘুরে ফিরে আবার জানেমানের মতো রোমান্টিক ছবি করছে। তো রোমান্টিক ছবির একটা ট্রেন্ড ছিল, এবং কোথাও গিয়ে দেখবেন, এই জানেমানের কথাও যেরকম এক্সাম্পল নিলাম, সেটাও দেখবেন মোস্টলি নিউ ইয়র্কে শুট করা। তো তখন একটা ট্রেন্ড এসেছিল, বেশিরভাগ ক্ষেত্রে হলিউডি স্টাইলের একটা ছবি হচ্ছিল কিন্তু বলিউডে প্রচন্ড বেশি করে। তো সেখানে যেগুলোকে আমরা এন্টারটেইনার ছবি বলি, যেগুলো আউট অ্যান্ড আউট এন্টারটেইনার, ব্রেনলেস এন্টারটেইনার, যেগুলো 90s-এ হতো, বা তার আগে 80s-এ হতো, বা 70s-এ যদি পার্টিকুলারলি আমি বলি, মনমোহন দেশাই যেরকম ছবি করতো, তো সেই ধরনের ছবি বানানোর ডিরেক্টর খুব কমে গেছিল। 90s-এ প্রচন্ড বেশিভাবে লাভ স্টোরি ডমিনেটেড ছিল, এবং আর্লি 2000-এ লাভ স্টোরি হতো, বাট সেটা স্কেলটা চলে গেছিল হচ্ছে বিদেশের দিকে। এবং সেটার জন্য হচ্ছে আদিত্য চোপড়ার যে ছবিগুলো হিট হলো, করণ জোহরের ছবিগুলো হিট হলো, সেটা কিছুটা রেসপন্সিবল, এবং সেটাকে দেখা দেখি বাকিরাও এপ করতে গেল। তো সেখান থেকে ওই ধরনের ছবি হচ্ছিল। তো ইন্ডিয়ান সেন্সিবিলিটির ছবি, সিঙ্গেল স্ক্রিনকে কেটার করার ছবি খুব কম সেরকম মেকার ছিল। তো সেই সময় একটা ট্রেন্ড উঠেছিল কমেডিজের, যে কমেডি যেই বানাবে তার ছবি হিট হতো। তো সেই সময় সিঙ্গেল স্ক্রিনকে টার্গেট করে কমেডি বানাতো প্রিয়দর্শন, তিনি খুব সাকসেসফুল ছিলেন। ডেভিড ধাওয়ান খুব সাকসেসফুল ছিলেন। আনিস বাজমিও কিন্তু প্রচন্ড সাকসেসফুল ছিলেন। আনিস বাজমি কিন্তু নো এন্ট্রি বিশাল বড় হিট দিয়েছিলেন, তারপরে ওয়েলকামও বিশাল বড় হিট দিয়েছিলেন। তো সেই সময় এরা যারা বানাতে পারতো এরকম আউট অ্যান্ড আউট কমেডি ছবি, তো তাদের হিট হচ্ছে। তো রোহিত শেট্টি কিন্তু ওই ট্রেন্ডটা দেখে, আপনারা যদি ইন্টারভিউ দেখেন, রোহিত শেট্টি প্রথমে কিন্তু অ্যাকশন ছবি বানাতে গেছিল, এবং সে মোস্টলি যাদের সাথে কাজ করেছে, কুকু কোহলি ইত্যাদির সাথে, তারা কিন্তু অ্যাকশন ছবি বানাতো। তো রোহিত শেট্টি অ্যাকশন ছবি প্রথমে বানাতে গেছিল জমিন, যেটা আমার মনে হয় খুবই ভালো একটা ছবি ছিল, বাট সেই সময় আন্ডার পারফর্ম করে যায়। তো তারপরে সে নীরজ বোরার কাছে একটা স্ক্রিপ্ট পেয়েছিল, এবং সে নতুন প্রডিউসার, অষ্টবিনায়ক ওয়াজ দ্য নিউ প্রডিউসার, তাদের সাথে গোলমাল ছবিটা বানায়, এবং ছবিটা বিশাল বড় হিট হয়ে যায়। তো কি হয়েছে, যে ওটা একটা ট্রেন্ড ছিল ওই সময়, যে কমেডিজ ওয়ার ওয়ার্কিং। তো রোহিত শেট্টি সেই ট্রেন্ডে একটা ছবি বানিয়েছে, সেটা ওয়ার্ক করে গেছে। সেটা যেহেতু স্ক্রিপ্টটা ভালো ছিল, নীরজ বোরা খুব ভালো রাইটার, প্রিয়দর্শনের সাথে বহু মানে ক্লাসিক কমেডিজ গুলো লিখেছেন, তো তার স্ক্রিপ্ট ছিল। তখন যেহেতু মোস্টলি ছবি ওই মানে একটা ওইরকম এনআরআই ডায়াসপোরাকে কেটার করবো সেরকম ছবি হচ্ছিল, সেখানে রোহিত শেট্টি কিন্তু ইন্ডিয়ান সেন্সিবিলিটির ছবি বানাচ্ছিল, যেগুলো সিঙ্গেল স্ক্রিনকে কেটার করতে পারে। তো তাই জন্য সেটা একটা কারণ হচ্ছে তার ইনিশিয়াল সাকসেসে। এবার তারপরে দ্বিতীয় যে কারণটা, যেটা রোহিত শেট্টি খুব ভালো করতে পেরেছিল, সেটা হচ্ছে এই যে ফ্র্যাঞ্চাইজ বানানো। এটা সবচেয়ে প্রথম রোহিত শেট্টি কিন্তু খুব আর্লি একজন মানুষ যে এটা কিন্তু শুরু করে দেয়। সেই সময় দেখবেন নো এন্ট্রি টু এন্ট্রিরও সিকুয়েল কিন্তু অ্যানাউন্স হয়েছে। নো এন্ট্রি সিকুয়েল আজকে খালি নয়, বহুদিন আগেই অ্যানাউন্স হয়েছে যে হচ্ছে নো এন্ট্রি মে এন্ট্রি। তখন আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, শুনতাম, কিন্তু সেগুলো হতো না। কিন্তু রোহিত শেট্টি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে কিন্তু একটা সাকসেসফুল গোলমাল 2 বানিয়ে দিচ্ছে, তার 2 বছরের মধ্যে গোলমাল 3 বানিয়ে দিচ্ছে। ইভেন অল দ্য বেস্ট ছবিটা হিট হয়েছিল, অ্যাকচুয়ালি অল দ্য বেস্ট 2 অ্যানাউন্স হয়েছিল। আপনারা যদি পুরোনো সার্চ করে দেখেন, পরে শোনা যায় যে না, ওটা বোল বাচ্চান হচ্ছে, কারণ ওটা অজয় দেবগন নিজেই প্রডিউস করেছিল। তো প্রথমে অল দ্য বেস্ট হয়েছিল, তারপরে অল দ্য বেস্ট 2 হওয়ার কথা ছিল আর কি। তো এরকম ফ্র্যাঞ্চাইজ যে বানানো, এটা কিন্তু রোহিত শেট্টি অনেক আগে শুরু করে দেয়। আপনারা যদি দেখেন, খুব আর্লি প্লেয়ার্সদের মধ্যে সে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ জিনিসটাকে করতে শুরু করে দেয়, সেম অ্যাক্টার্সদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ওই জিনিসটা সে করতে শুরু করে দেয়, যেটা একটা খুব হিট ফর্মুলা ছিল। আর আরো একটা কারণ হচ্ছে সে নিজে ব্র্যান্ড বিল্ডিং করতে পেরেছে, কারণ সে টেলিভিশনে এসে মুখ দেখিয়েছে। কমেডি সার্কাসে সে জাজ হয়ে গেছিল, তার কিছু বছর পরে সে ফিয়ার ফ্যাক্টর করতে শুরু করলো। তো এইগুলো থেকে না লোকে তার মানে ফেসটা চিনে গেছে, সে খুব পপুলার হয়ে গেছে লোকের মধ্যে, লোকে তাকে
লোকটাকে চিনে গেছে যে এই লোকটা হচ্ছে রোহিত শেট্টি। তো এই জিনিসগুলো হলো, এবং যেহেতু একটার পর একটা তার ছবিগুলো ওয়ার্ক করতে শুরু করলো, তখন যারা এ লিস্টার, শাহরুখ খানের মতো এ লিস্টার, সেও এসে যুক্ত হয়ে গেল। তো তাকে নিয়ে চেন্নাই এক্সপ্রেস বানালো, সেটাও বিশাল সফল হয়ে গেল, শাহরুখের বিশাল বড় হিট হলো সেই সময়, কারণ খুব মাসি ছবি ছিল এবং সেই সময় ওটা ট্রেন্ড ছিল, এবং রোহিত শেট্টিও ব্র্যান্ড হয়ে গেছিল, পরপর ছবি চলছিল। তো সব মিলিয়ে ছবিটা বিশাল বড় হিট হয়ে গেছিল, এবং সেখান থেকে আর কি শাহরুখ খান আবার তার সাথে কোলাবরেট করলো চেন্নাই দিলওয়ালেতে। দিলওয়ালে কোথাও গিয়ে ইন্ডিয়াতে আন্ডার পারফর্ম করেছে, 100 কোটি করে নিয়েছিল, বাট ছবিটার যা এক্সপেকটেশন ছিল শাহরুখ কাজল একসাথে আসছে, বা শাহরুখ রোহিত শেট্টি আফটার চেন্নাই এক্সপ্রেস, তো সেইভাবে আন্ডার পারফর্ম করেছে। মানে এতে গ্লোবাল বক্স অফিসে অনেকটা, মানে ইন্টারন্যাশনাল মার্কেটসে অনেকটা টাকা রোজগার করছে, যেহেতু শাহরুখের একটা হিউজ ফ্যান ফলোইং ওখানে আছে। আচ্ছা, আরো একটা কারণ হচ্ছে রোহিত শেট্টির ইনিশিয়াল সাকসেসের, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি যেটা নীরজ ভোরার কথা বলছিলাম, যে ইনিশিয়ালি তার টিমটা প্রচন্ড স্ট্রং ছিল। সে নীরজ ভোরাকে প্রথম ছবিটাতে পেয়েছে গোলমালের ক্ষেত্রে, পরবর্তীতে সে নীরজ ভোরার সাথে মানে সেইভাবে কোলাবোরেট করেনি। বাট তার পরবর্তীতে যে ইউনুস সাজাওয়াল, যে তার স্ক্রিন প্লে রাইটার ছিল এবং সাজিদ ফারার ডায়লগস লিখতো, তো তাদের সাথে একটা ভালো মানে একটা টিম তৈরি হয়ে গেছিল, এবং সেই সময় ওই ধরনের কমেডি, তখনকার কমেডি কিন্তু ওরকমই ছিল, মানে টেলিভিশনের যে কমেডিটা আমরা কমেডি সার্কাস ইত্যাদিতে পাঞ্চ লাইন বেসড, গ্যাগস বেসড কমেডি দেখতাম, তো সেটাই রোহিত শেট্টির ছবির মধ্যেও থাকতো। এবং সেই টিম, ও দেখবেন টিমটা কিছুতেই চেঞ্জ করতো না, সবসময় রোহিত শেট্টি অ্যান্ড টিম, রোহিত শেট্টি অ্যান্ড টিম, এবং ওটা বারবার সাকসেসফুল হচ্ছিল আর কি। তো নীরজ ভোরার তো ডেফিনেটলি কন্ট্রিবিউশন রয়েছে, নীরজ ভোরা তো খুবই বড়, মানে নীরজ ভোরা যদি রোহিত শেট্টির সাথে আরো ছবি বানাতো, নীরজ ভোরা তখন তারপর নিজের ডিরেকশনের দিকে মুভ করে গেছিলেন, এবং নিজের ডিরেকশনের ছবি একটাও ওনার সেইভাবে ভালো হয়নি বা সফলও হয়নি। বাট রোহিত শেট্টির ইনিশিয়াল সাকসেসের পিছনে কিন্তু নীরজ ভোরার বিশাল বড় কন্ট্রিবিউশন রয়েছে। সবই তো ভালো চলছিল, তাহলে কি প্রবলেম হলো এমন যেটা থেকে রোহিত শেট্টির এত ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি? তার ছবি সার্কাস বক্স অফিসে চলছে না, তার যে ওটিটি শোটা করছে সেটা ভালো হচ্ছে না, এবং সিঙ্গম 3 নিয়েও যথেষ্ট লোকের ডাউট আছে। তো কি হলো এক্স্যাক্টলি? তো সবচেয়ে প্রথম আমার যেটা কারণ মনে হয় সেটা হচ্ছে রিমেক ফ্যাক্টর। রোহিত শেট্টির যে ইনিশিয়াল সাকসেসও আছে না, মানে এই যে ছবিটা গোলমালের কথা বলছি, সেটা নীরজ ভোরা তো খুব ভালো স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, ঠিক আছে, বাট ইট ওয়াজ অ্যাডাপ্টেশন অফ আ প্লে, ঠিক আছে, যেটা অলরেডি সাউথের ছবি হয়ে গেছিল, তো ওই ছবিটার অ্যাডাপ্টেশন ছিল। তারপর যদি আপনারা যদি গোলমাল রিটার্নস দেখেন, সেটাও একটা রিমেক, একটা মারাঠি ছবি। তার পরবর্তীতে সে যে গোলমাল 3 বানিয়েছে, সেটাও একটা রিমেক ছবি ছিল। তারপরে সিংঘম রিমেক ছবি ছিল, এবং যে সিংঘম কাল্ট ক্যারেক্টার, সেটাও কিন্তু রিমেক। তারপরে সিম্বা, সেটাও রিমেক। তো এরকম প্রচুর সে কিন্তু রিমেক্স বানিয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে বোল বাচ্চান ইটসেলফ কিন্তু ঋষিকেশ মুখার্জির গোলমালের রিমেক। তো এরকম কিন্তু মানে রিমেক্স কিন্তু রোহিত শেট্টি কন্টিনিউসলি করে দিত, প্যাকেজিংটা ডিফারেন্ট করে দিত। তো এখন কিন্তু দাঁড়িয়ে যেহেতু ওটিটি চলে এসছে, তারপরে টেলিভিশনে সবকিছু দিচ্ছে, ইন্টারনেটে এত বেশি পেনিট্রেশন হয়ে গেছে, লোকের হাতে হাতে পৌঁছে গেছে বিসি সেন্টার্স অব্দি, তো তাই জন্য কি হচ্ছে যে আপনি এখন রিমেক করতে পারবেন না। এই রিমেক ফ্যাক্টরটা চলে যেতে কিন্তু বলিউডের হিউজ একটা লস হয়েছে। বলিউড কিন্তু প্রচন্ড রিমেক ডিপেন্ডেন্ট ছিল সাউথের উপর, সেইটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। রোহিত শেট্টির পতনের কিন্তু একটা এটাও কারণ, যে রিমেক কিন্তু সে এখন আর করতে পারবে না, করলেই কেস খাবে। এবং তার সবকটা যে ফেমাস ক্যারেক্টার সিম্বা, সিঙ্গম, সবই রিমেকের আউটপুট কিন্তু। তো এটা একটা কারণ সবচেয়ে প্রথম। রোহিত শেট্টির কোনো এভলিউশন নেই, মানে রাইটিং এবং ভিজুয়ালস এই দুটো ডিপার্টমেন্টে কোনো এভলিউশন নেই। আপনি দেখবেন রোহিত শেট্টির একটা ছবি, তার যে ভিজুয়ালস হচ্ছে, সেই ভিজুয়ালস গুলো মানে তার মধ্যে কোনো এভলিউশন আসেনি। আমি সাউথের একটা ডিরেক্টর ধরেছি, ধরুন লোকেশ কানাগরাজ, ঠিক আছে, লোকেশ কানাগরাজ আপনি ক্যাদি দেখুন, একটা খুব রুটেড অ্যাকশন ছবি, তো সেটা লুক এন্ড ফিল দেখুন। আপনি লিও দেখুন, পুরো প্যালেটটাই চেঞ্জ করে দিয়েছি। আমি ভিজুয়ালি বলছি, অ্যাকশনের ডিজাইনিং থেকে শুরু করে, আর যেখানে বেস করাচ্ছে গল্পটাকে, লিওর ফার্স্ট হাফটা পুরো চলছে হচ্ছে পাহাড়ের মধ্যে, বরফের মধ্যে। আপনি দেখবেন এতে কি হয়, ভিজুয়াল প্যালেটটা চেঞ্জ হয়ে যায়, প্রতিবার ডিফারেন্ট কিছু করছে। অ্যাটলির ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে মার্শাল যেরকম লুক এন্ড ফিল, জওয়ানের কিন্তু লুক এন্ড ফিল সেরকম নয়, ঠিক আছে, বা এস রাজামৌলির ক্ষেত্রেও দেখবেন বাহুবলীর যে লুক এন্ড ফিল, RRR এর লুক এন্ড ফিল কিন্তু সেম নয়, ঠিক আছে। তো কোনো একটা ভিজুয়ালসকে তো প্রতিটা ছবি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে, তো সেটা কিন্তু রোহিত শেট্টির ক্ষেত্রে একেবারেই নেই। আপনি দেখবেন সিম্বার যা ভিজুয়াল, ঠিক আছে, সিম্বাতে যে ধরনের গান হচ্ছে, তার যে প্রোডাকশন ডিজাইন, তার যে আর্ট ডিরেকশন যা রয়েছে, আপনি একটা গোলমালের ছবিতেও তাই দেখতে পাবেন, বা চেন্নাই এক্সপ্রেস বা গোলমালের মধ্যে আপনি দেখুন একই রকমের দেখতে পারবেন লুক এন্ড ফিল। তো তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। পুলিশ ফ্র্যাঞ্চাইজ যেগুলো বানায়, কপ ইউনিভার্স, সেগুলোর মধ্যে তো সব একই রকম লাগে। আমি মানছি ইউনিভার্স আছে, কিন্তু এই যে আমি লিও বা ক্যাদি বা বিক্রমের কথা বললাম, এগুলো সেম ইউনিভার্সেরই পার্ট, কিন্তু স্টিল তার মধ্যে যেহেতু ক্যারেক্টার্স গুলো আলাদা, তাই জন্য সেটার মধ্যে ভেরিয়েশন এনেছে। সেগুলো কিন্তু কিচ্ছু রোহিত শেট্টি করেনি। এবং রোহিত শেট্টির একটা 2008 সালের গোলমালের গান যেরকম লাগতো, 2018 সালে সিম্বা বানাচ্ছে, তার গানেরও প্রোডাকশন ভ্যালু একই, মানে হয়তো বড় করে দিচ্ছে, মানে আরো বেশি। আগে ধরুন 500 ডান্সার নাচাচ্ছে, এখন 2000 ডান্সার নাচাচ্ছে, কালকে হয়তো 4000 করে দেবে, কিন্তু শর্ট টেকিং ইত্যাদির মধ্যে কোনো ডিফারেন্স আসেনি কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসটা আমি একটা জিনিস দেখেছি, এটা আমার মনে হয়েছে যে ভিজুয়ালি কোনো উন্নতি নেই। দ্বিতীয় হচ্ছে রাইটিং ওয়াইজও কোনো এভলিউশন নেই। আপনি যদি দেখেন রোহিত শেট্টি যে কমেডিটা সেই সময় করতো, এই লেট 2000s, আমি 2008 মানে 7-8 থেকে শুরু করে আমি ধরে নিচ্ছি 12, 13, 14, 15 অব্দি,
এবার দেখবেন কমেডিটা মানে দর্শকও তো ইভলভ হচ্ছে। আজকাল দেখবেন এই যে টেলিভিশন রাইটার্সরা আছে তারা প্রচন্ড বেশি স্ট্যান্ড আপ কমেডি থেকে জোকস চুরি করে না। এই রিসেন্টলি আমি দেখছিলাম ওই যে পাজি বলে একজন আছে না, লাইফ অফ পাজি বলে এই করে, দেখবেন স্ট্যান্ড আপ কমেডি করে, ওর বিভিন্ন জোকস টিভিতে কপিল শর্মা শোতে কপি হয়ে গেছে, সে পোস্ট করেছিল। তো এরকম প্রচুর জোকস কিন্তু স্ট্যান্ড আপ কমেডি থেকে কপি করে করে এতে ইউজ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে টিভির যে কমেডিটা ছিল তারা এখন ইভলভ করতে পারেনি, টিভির যে রাইটার্সরা, ঠিক আছে, বা সিনেমার যে রাইটার্সরা। এই সাজিদ ফারাদ দেখবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ জোকস ইত্যাদি এইসব কপি করে করে লিখে দেয়। এবার তখন ওই জিনিসপত্রগুলো চলে যেত, বা ইংলিশ ছবি থেকে কোনো একটা গ্যাগ নিয়ে বা কোনো একটা সিন নিয়ে, আপনি দেখবেন দিলওয়ালের ওই যে ডেটিং সিনটা ছিল শাহরুখ কাজলকে নিয়ে এসে করছে, ওটা পুরো কপি করা, বা মিশন ইম্পসিবল থেকে। তো এরকম বিভিন্ন গ্যাগ বেস জিনিসপত্র ওই কমেডিটা এখন আর ওয়ার্ক করে না। এখন কিন্তু আপনার স্মার্ট হিউমার দিতে হবে। আজকে দেখবেন অ্যানিমালে যে হিউমারটা ওয়ার্ক করছে সেই হিউমারটা কিন্তু পুরো অন্যরকম, একটা ডার্ক স্পেসের হিউমার, ঠিক আছে, ইরেলিভেন্ট জিনিসপত্রতে কথা বলছে কিন্তু সেটা হাসি পাচ্ছে, লোকে এনজয় করছে। তো সেই রকম কিন্তু হিউমারেরও ইভলিউশন হয়েছে। তো আপনাকে রাইটিংটার মধ্যে ইভলিউশন আনতে হবে। তো রাইটিং এর মধ্যে বা ডায়লগ, ঠিক আছে, মাস মুভি মানে ডায়লগস এর মধ্যেও কিন্তু একটু চেঞ্জ আসবে। মানে সেটা মানে একটা 70-এর দশকে যেভাবে ডায়লগ ডেলিভারি হতো আজকের দিনে তো সেটা হতে পারে না, বা একটা 2000 সালের ছবিতে যেরকম ভাবে ডায়লগ ডেলিভারি হতো, আপনাকে কিছু তার মধ্যে স্টাইলাইজেশন কিন্তু আনতে হবে। এই যে আজকে সাউথের ছবিতে আমরা দেখছি করছি, সেগুলো কিন্তু পুরনো, হয়তো গল্পটা হয়তো পুরনো এজ ওল্ড, কিন্তু সেটাকে রিজুভিনেট করছে নতুন ভিজুয়ালস দিয়ে, নতুন ধরনের স্টাইলাইজেশন দিয়ে। তো রোহিত শেট্টির রাইটিং এবং ভিজুয়ালসে কোনো রকম এভলিউশন নেই। আরেকটা তৃতীয় হচ্ছে কি, রোহিত শেট্টি কি করে ফেলেছে, যে যেটা আমি বললাম যে আগে সে যে ব্র্যান্ড বিল্ডিংটা করেছিল কি, যে প্রচুর কিছু করছে, ঠিক আছে। রোহিত শেট্টি দেখবেন ইভেন লিটল সিংহাম প্রডিউস করে, তারপরে গোলমালের একটা অ্যানিমেটেড সিকোয়েন্স প্রডিউস করে, ফিয়ার ফ্যাক্টর করছে, এই করছে ওই করছে, অনেক কিছু করছে। এবার এইটা যখন সে করছে, এখনো সে করে যাচ্ছে, এখন কিন্তু দর্শকের এক্সপোজার বেড়ে গেছে, কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে। তখন যেটা ওয়ার্ক করে যেত এখন তো সে একটা প্রজেক্টে মনে দিতে পারছে না। এই আজকে এসে একটা ওটিটি শো করছে, এই যখন আমি দেখছিলাম ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ক্ষেত্রে, তারও আর কি অ্যাকচুয়ালি অক্ষয় কুমারের মতো একটা ব্যাপার হয়েছে, যে সে খালি পরপর কাজই করে যাচ্ছে, কিন্তু একটা কাজে যে মানে ইভ্যালুয়েশন করে যে আমার কোথায় ভুল হলো, কোথায় বেটার করি, সে ভাবছে কি সিঙ্গাম 3-তে আমি প্যাকেজিং করে দেবো, সবাইকে নিয়ে চলে আসবো, তাহলেই আমার হয়ে যাবে। কিন্তু ভিজুয়ালস যদি একই রকম হয় সিঙ্গাম 3 এবং গল্প যদি দুর্বল হয়, তাহলে কিন্তু ছবিটা কেস খাবে 100%। এটা কিন্তু আমি লিখে দিচ্ছি, কারণ রোহিত শেট্টির অ্যাকশন কিন্তু এখন সাউথের ডিরেক্টরদের অ্যাকশনের কাছে কিচ্ছু নয়। মানে সাউথের ডিরেক্টরদের অ্যাকশন অনেক অনেক ইভলভ। তো সেইটা কিন্তু তার সাথে কম্পিটিশন করতে হবে। এখান থেকে আমি নেক্সট পয়েন্টে চলে আসবো, যে রোহিত শেট্টি যে সময় উঠেছে বা প্রচুর সফলভাবে ব্যবসা করেছে তার ছবি, সেই সময়টা কিন্তু সাউথ সিনেমার এত বেশি ডমিনেন্স ছিল না। টেলিভিশনে চলে এসেছিল বা ইউটিউবে চলে আসছিল ধীরে 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 ধীরে, কিন্তু সেগুলো তখন থিয়েট্রিক্যালি এভাবে রিলিজ করতো না, ঠিক আছে, টেলিভিশন অব্দি থাকতো। এবার যখন বাহুবলীর পর থেকে এখন সবাই বড় বড় প্যান ইন্ডিয়া ছবি আনবার চেষ্টা করছে, এবং স্পেশালি পোস্ট কোভিড যদি আপনি দেখেন, পোস্ট কোভিড কি হলো, কেজিএফ চলে এসছে, RRR চলে এসছে, ঠিক আছে, এরপরে দেবারা আসছে, সব একটা একটা বড় বড় ছবি আসছে আর কি, সব প্যান ইন্ডিয়া লেভেলে সব বড় বড় ছবি ডিজাইন আসছে, সালার চলে এলো, কালকি চলে এলো। এবার এদের সাথে কম্পিটিশন যেটা আগে ছিল না, আগে কি এরা নিজেদের মধ্যে খেলছিল, এবার এদের সাথেও ডাইরেক্টলি কম্পিটিশন হচ্ছে। আর যেখানে ছবিগুলোর বাজেটসও বেশি এবং তার সাথে বাজেটটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং ইমাজিনেশন সবকিছু, মানে কালকি কি পুরোপুরি পারফেক্টলি ফিল্ম তা নয়, পুরো পারফেক্ট ছবি নয়, কিন্তু তার মধ্যে যে ইমাজিনেশন আছে, তার মধ্যে গল্প বলার যে এক্সপান্সটা আছে, সেটা রোহিত শেট্টি ম্যাচই করতে পারছে না। তো কি করে আপনি পারবেন? সেম টাকার টিকিট। তো যে প্রবলেমটা আমাদের বাংলা সিনেমার হয়, এখন হিন্দি সিনেমা এক্স্যাক্টলি ওই প্রবলেমটা ফেস করছে, যে ওরা পারছেই না, কনসেপ্ট লেভেলেই পারছে না। কালকি যে কনসেপ্টটা নিয়ে ডিল করছে, রোহিত শেট্টি সিনেমা সেই কনসেপ্ট লেভেলেই যেতে পারবে না। আর রাজামৌলি যে ভিজুয়ালস গুলো প্রোভাইড করছে, সেটার কাছাকাছি যেতে পারবে না। বা ইভেন আমি অত দূর যে প্রশান্ত নীলকে ম্যাচ করতে পারবে না, লোকেশ কানাগরাজকেই ম্যাচ করতে পারবে না। এই যে একটা ব্যাপার ছিল রোহিত শেট্টি ছবির মধ্যে, রোহিত শেট্টি ছবি মানে গাড়ি উড়ছে, ব্লাস্ট হচ্ছে, এই হচ্ছে। এবার এই যে ভিজুয়ালস গুলো না, তখন হয়তো আমরা হলে গিয়ে দেখতাম, এখন দেখবেন হলিউডের ছবিগুলোর মধ্যেও কিন্তু এই টাইপের জিনিসপত্র চলে এসেছে। ওই জন্য আপনি দেখবেন ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস আমাদের ইন্ডিয়াতে হিউজ একটা বিজনেস করে, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসও তো তাই হয়, আরো বিগার লেভেলে গাড়ি উড়ছে, রেসিং হচ্ছে, অ্যাকশন হচ্ছে, ব্লাস্ট হচ্ছে, পুরো যেরকম একটা সাউথ ইন্ডিয়ান ছবি বা একটা বলিউডের লার্জার দেন লাইফ ছবি হয়, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস তাই। এবার হলিউডের কাছে বাজেট ওরকম আছে, ভিজুয়ালস ওরকম আছে, তো এবার ওরা আসছে। তাই জন্য দেখছেন তো আপনারা যে হলিউডের ছবিগুলো এখানে যখন আসছে, সবকটা ডাবড ভার্সনে কি লেভেলে বিজনেস করছে। রিসেন্টলি ডেডপুল উলভারিন এসে দেখে নি, বা তার আগেও প্রচুর ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস হিউজ বিজনেস করে। তো এগুলো অ্যাকশন স্পেকটাকেল হলিউড ছবিও কিন্তু এখন লোকে দেখা শুরু করে দিয়েছে, যেটা আগে ছিল না। তার মানে আপনার কম্পিটিশন প্রথমে সাউথের সাথে, সাউথের ডিরেক্টরসদের সাথে, তার পরবর্তীতে হচ্ছে হলিউডের ডিরেক্টরসদের সাথে। এবার
এবার তাদের সাথে কনসেপ্ট লেভেলে, ভিজুয়াল লেভেলে কিছুতেই রোহিত শেট্টি ম্যাচ করছে, কারণ রোহিত শেট্টির ছবিটা তো কি গল্পের ওপর দাঁড়িয়ে নেই, এক্সিকিউশনের উপর দাঁড়িয়ে আছে। এবার এক্সিকিউশনে আপনার কোনো এভলিউশন হয়নি। আচ্ছা, কমেডির মধ্যে কোনো এভলিউশন হয়নি, যেটা রাইটিং এর মধ্যে। তারপরে রিমেক আপনি করতে পারবেন না। এবার রোহিত শেট্টি এই যে প্যাকেজিংটা করছে সিঙ্গাম 3-তে, যেটা দিওয়ালিতে আসবে, আমি বলছি যদি দিওয়ালিতে, মানে আমি জানি না মানে বিদ্যা মুয়ার্চি বা এর ক্ষেত্রে হবে না, রজনীকান্তের যে ছবিটা আছে পেট্টাইয়ান, বাট যদি একটা প্রপার প্যান ইন্ডিয়া ছবি সামনে চলে আসতো না, প্রপার প্রমোশন করে দেবরা টেবরার মতো, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে 100% কেস খেতো। কারণ ও সিঙ্গাম 3-তে, আর ওর কি না, ওর কিছু করারও ইচ্ছে নেই, ও একই ফর্মুলাকে রিপিটই করে। সেটাও কিন্তু একটা ব্যাপার, যে একটা ডিরেক্টরেরও থাকে না যে আমি গ্রোথ করবো, আমি নেক্সট অন্য কিছু করছি বা কিছু, সেই ব্যাপারগুলো কিন্তু রোহিত শেট্টি সিনেমার মধ্যে দেখাই যায় না। তার ছবি হচ্ছে যে জাস্ট এসো, একই জিনিস আমি তোমাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য হিরো টিরো নিয়ে প্রেজেন্ট করে দেবো, একই জিনিস, সেম জিনিসকে বারবার একটু ওল্ড ওয়াইন ইন নিউ বটল, নিউ বটলও করে না, সেটাই আর কি প্রবলেম। আরো নিউ বটলটাও যদি করতো তবুও মানে ভালো হতো আর কি। এই প্রবলেমস গুলো আমার মনে হয় রোহিত শেট্টির রয়েছে, যে কারণে তার পতন হচ্ছে। আর আমার মনে হয় না যে তার এখান থেকে কাম ব্যাক করা আর পসিবল, কারণ সে নিজের কেরিয়ারে যে মানে পিক টাইমটা, সেই সময় নিজে ইভলভ করেনি বা চেঞ্জ করেনি বা জনরা কিছু শিফট করেনি, কিছু করেনি, ঠিক আছে, কোনো রকম কিছু করেনি। এবার সেখান থেকে এখন এত কম্পিটিশনের মাঝখানে পড়ে গেছে, পারফরমেন্স প্রেশার মারাত্মক বেশি, সেখানে সে কি করবে? এই ফ্র্যাঞ্চাইজের উপর করতে চাইছে, কিন্তু সেটাও আলটিমেটলি ওয়ার্ক করবে বলে আমার তো মনে হয় না। আর এটাও আপনাদেরকে আমি পরে আরেকটা ভিডিও আনবো, যেখানে আমি বলবো যে বাকি বলিউড ডিরেক্টরসদেরও কিন্তু মোটামুটি এই ধরনেরই প্রবলেমস হচ্ছে কিন্তু, ঠিক আছে। আমি এদের মধ্যে বলবো, তবু সিদ্ধার্থ আনন্দকে আমি একটু এগিয়ে রাখবো, সে বেটার জায়গা আছে। কারণ সিদ্ধার্থ আনন্দ কিন্তু না মানে নানান রকমের কিছু ট্রাই করেছে, অ্যাটলিস্ট মানে পাঠান একটা অ্যাকশন ফিল্ম, সেটা একরকম করেছে, ওয়ার একরকম করেছে, আবার ফাইটারে কিন্তু একটা অন্যরকম কিছু করেছে। তো সিদ্ধার্থ আনন্দের মধ্যে তবু একটু ভেরিয়েশন আছে, স্পেকটাকেল ছবি বানালেও তার মধ্যে একটু করে। এবং সিদ্ধার্থ আনন্দ কিন্তু ফাইটার ছবিটা খারাপ বানায়নি, ভালো বানিয়েছিল। ছবিটা সেই লেভেলে ওয়ার্ক করেনি, হিউজ যে বিজনেস করে ফেলেছে তা নয়, আন্ডার পারফর্মই করেছে যতটা এক্সপেকটেশন ছিল, বাট স্টিল আমি বলবো হি হ্যাজ মেড এ গুড ফিল্ম, ঠিক আছে। তো সিদ্ধার্থ আনন্দ বাদে বাকি বলিউডের যে কটা বড় ডিরেক্টর ছিল যারা স্পেকটাকেল হ্যান্ডেল করতো, বা স্পেকটাকেল হ্যান্ডেল না করলেও স্টারদেরকে নিয়ে ছবি বানাতো, তাদের আজকে আপনি অবস্থা দেখে নিন। এবং সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। রোহিত শেট্টির আমার মনে হয় এই কারণ। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।